রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা সবাইকে স্বাগত জানাচ্ছি কথা প্রকাশ নিবেদিত মেলার মাঠে মুখোমুখিতে। এই আয়োজনে আমরা মেলার গুরুত্বপূর্ণ বই নিয়ে গুরুত্বপূর্ণ লেখকের সাথে আলাপ করি। আমার সঙ্গে এই পর্বের অতিথি হয়েছেন কবি, কথাকার, অনুবাদক, আমার শিক্ষক রায়হান রাইন। স্যার কেমন আছেন? ভালো আছি। আমার হাতে তো স্যারের নতুন উপন্যাস একটি বিষণ্ণ রাইফেল। স্যার এই বইটা প্রেক্ষাপট বা প্লটটা যদি আমরা জানি স্যার আগে। প্লটটা বলতে উপন্যাসের হয়তো হাড় কঙ্কালটা বলা যায়, যে ভেতরে আসলে কি বিষয় আছে এটা বলা যায়, কিন্তু এটার তো আসলে অনেক ডালপালা আছে। আমি জাস্ট মূল বিষয় যেটা বলবো যে সেটা একটা রেজিম, জবরদস্তিমূলক একটা শাসন ব্যবস্থার মধ্যে একজন সাংবাদিক যখন তার নিজের স্বাধীনতা রিক্লেইম করে, তারপর যে পরিস্থিতিগুলো তৈরি হতে থাকে সেগুলো নিয়ে এই উপন্যাস। ভয়ঙ্কর স্যার, আমি না নাকি মনে তো হচ্ছে এটা আমার জন্য সাংবাদিকদের শুধু না, সাংবাদিক এবং যারা মুক্তভাবে কথা বলেন বলতে চেয়েছেন একটা শাসন ব্যবস্থার মধ্যে একটা ভয়ঙ্কর পীড়নমূলক একটা সময়ে যখন এই সাংবাদিক যখন কথা বলতে যায়, সে হঠাৎ অ্যাবডাক্টেড হয়, মানে তাকে তুলে নেওয়া হয়, নির্যাতন করা হয়, দ্বিতীয় দফা আরেকবার নেওয়া হয়। এরপরও সে যখন কথা বলতে শুরু করে তখন অদ্ভুত ব্যাপার ঘটতে থাকে। অদ্ভুত ব্যাপার বলতে যে তার বাসায় লোকজন আসতে থাকে, নজরদারি চলতে থাকে, সে বুঝতে পারে যে সে একটা বিপদের মধ্যে আছে। এবং এই যে আকস্মিকভাবে তার যে জীবনের যে পরিবর্তন হওয়াটা শুরু হয়, এটা কিন্তু উপন্যাসের ন্যারেটিভের মধ্যে আছে। উপন্যাস পড়তে গিয়ে দেখা যাবে যে প্রতি অধ্যায়ের পরে কি ঘটছে এটা পাঠক আন্দাজ করতে পারছে না। ইনফ্যাক্ট আমি যখন লিখি তখনও আমি আন্দাজ করতে পারিনি, কারণ আমি এটা একদম প্লট ধরে, মানে থিমের বাইরে যে একটা গল্পের যে কাঠামো, এটা আমার মাথায় ছিল। আমার বহুবার মনে হয়েছে যে এই উপন্যাসের যে প্রধান চরিত্র সে মারা যাবে, নিশ্চিতভাবে মারা যাবে। এবং প্রথম যখন বছর দুয়েক আগে কোনো একটা ঈদ সংখ্যায় অর্ধেকটা বেরিয়েছিল তখন সে মারাই গেছে। কিন্তু আমার পরে মনে হলো যে এটা আসলে মরবে না, কারণ সে যখন বোঝে যে আমাকে মেরে ফেলা হবে তখন সে সর্বোচ্চ চেষ্টা করবে নিজেকে বাঁচাতে। এবং বাঁচানোর চেষ্টা করতে গিয়ে ইতিমধ্যেই এই মানে রাষ্ট্রের লোকদের সাথে তার মানে সাক্ষাৎ, অনেক খেলা শুরু হয়, মানে আক্ষরিক অর্থেই খেলা শুরু হয়। তো এই খেলাগুলো যখন চলে তখন সেও বাঁচার চেষ্টা করে, মানে খেলাটা আসলে বাঁচা এবং মরার। মানে আমার মনে পড়ে যাচ্ছে সাম্প্রতিক অনেক কিছু, কিছুর একটা ইশারা বোধহয় এই উপন্যাসে আছে। আমি আর বেশি শুনতে চাই না, কারণ আমি চাই যে পাঠকরা এই বইটা পড়ুক। এবং এইটার ছাড়া অন্যান্য কি বই আসলে এই মেলায়? এই মেলায় উপন্যাসের বাইরে গল্পের একটা সংকলন আসতেছে। এটা আসবে ঐতিহ্য থেকে, প্রিয় 15 একটা বই। এটা অনেকেই এই সিরিজটা করছেন। এখানে আমার যে এ পর্যন্ত যে বইগুলো বেরিয়েছে সেখান থেকে বেশিরভাগ আর অপ্রকাশিত কিছু গল্প নিয়ে, অপ্রকাশিত মানে অগ্রন্থিত কিছু গল্প নিয়ে 15টা গল্পের একটা সংকলন। এই সংকলনটা নিশ্চয়ই মানে পাঠক পছন্দ করবে আমার ধারণা। মানে কবিতা, কথা সাহিত্য, অনুবাদ, প্রবন্ধ, দর্শনের শিক্ষকতা, একই অঙ্গে অনেক রূপ আপনার। আপনি আসলে কে? লেখক এবং একই সঙ্গে শিক্ষক, মানে দুটো কাজ আসলে আমার একসঙ্গে অদ্বৈত অবস্থা বলা যেতে পারে, মানে কিংবা আরও মানে বহুত্বের মধ্যে একটা ঐক্য নিশ্চয়ই আছে। যে আমার আসলে অনেকগুলো কাজ, অনেক ধরনের কাজ, কিন্তু ওই অনেক ধরনের কাজের মধ্যেই আমাকে খুঁজে পাওয়া যাবে, কারণ আসলে বৈচিত্র্যের ভেতরে ঐক্যের যে জায়গাটা, সেটাকে আমি আলাদা করে ক্যাটাগরাইজ করতে পারবো না। সেটা করলে কিন্তু ওই শ্রেণী বিভ্রান্তি হবে, যে আমি বন খুঁজতে গিয়ে গাছ পাচ্ছি কিন্তু বন কোথাও পাচ্ছি না। কিন্তু কাজেরও একটা কথা আছে, আমি যেখানেই যাই দেখি সবার আগে কবি বসে আছে। আচ্ছা, ওইটা যদি ওইটা বলা যেতে পারে, কারণ হচ্ছে শিল্পের আসলে গোড়ার জায়গাটাই হচ্ছে কবিতা। সেলিম আল দীন কথাটা বলতেন যে শিল্পের ভাষা হচ্ছে কবিতা। ফলে শিল্পের যে দিকটাই যিনিই কাজ করুন না কেন, ভেতরে তার কবিই বসে থাকে। মানে কবিতা সমাজ ভেঙে সমাজ গড়ে দিতে পারে, তৈরি করতে পারে অভ্যুত্থান। কিভাবে বলবেন? কবিতা, হ্যাঁ, মানে লিরিক্যাল প্রোটেস্ট বলে একটা ব্যাপার আছে। এই প্রোটেস্টটা হচ্ছে মানে সত্যের তো একটা চোখ আছে, এবং কবি যদি সত্যদ্রষ্টা হন তাহলে ওই সত্যটা দেখতে পান, ফলে তার প্রোটেস্টের জায়গাটা ওই রকম। স্যার, লেখালেখিতে আপনার যাত্রাটা কিভাবে শুরু হয়েছিল? কবে ভাবলেন কবিতা লিখবেন, কথা সাহিত্য করবেন, অনুবাদও করবেন?
কবিতা লিখতে লিখতে কথা সাহিত্যের জায়গাটা তৈরি হয়েছে, মানে কথা সাহিত্য যখন স্বচ্ছন্দ বোধ করেছি, যখন প্রথম গল্প লিখি সেটাও কারো আহ্বানেই লিখেছিলাম। নিসর্গে একটা গল্প লিখেছিলাম। নিসর্গে প্রথম যখন গল্প লিখি, আমার প্রথম গল্পটা নিসর্গেই বেরোয়। তার আগে আমার রাজশাহীতে কলেজে পড়াকালীন একটা লেখা ছাপা হয়েছিল, কিন্তু ওইটা ঠিক ওই অর্থে মানে বলবো না যে কোনো অপরিণত লেখা, কিন্তু গ্রন্থিত গল্পের মধ্যে প্রথম আমি আসলে লিখি যখন, সেটা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে পড়ি তখন। স্যার লিখবেন এটা তো একটা সিদ্ধান্ত ছিল এক সময়, কিন্তু ধরেন এই জনরা ভেবে লিখবেন সেইটা এরকম সিদ্ধান্ত আর হয় না, প্রয়োজনেই হয়েছে। আমি দর্শন বিষয়ে লিখছি কারণ আমি দর্শন পড়াই। একদম একদম দর্শন আমি অনুবাদ করেছি, দর্শনের যেমন আমি তো মনেই করি অতীশ দীপঙ্কর রচনা বলি নিশ্চয়ই হতো না আপনি আমি যদি দর্শন না পড়াতেন, এবং বাংলা অঞ্চলের দর্শন আমাকে পড়াইতে না। একদম একদম। আমি স্যার একটু জানতে চাই যে এখন বহু বছর পেরিয়ে এসে লেখালেখিতে যখন আপনার নামের পাশে এতগুলো ভালো ভালো বই, আমি নিক্রোপলিসের রাতের কথা মনে করতে পারি, আমি তুমিও সবুজ ঘোড়া কবিতার বইটার কথা মনে করতে পারি, কিংবা একদিন শুভচিনী হাসের কথা মনে করতে পারি, মনসুর আল হাল্লাজের কিতাব আল তাওয়াসিন নিয়ে আমি লিখেছিলাম স্যার, আপনার মনে আছে? গত বছর বইমেলায় তো কথা পুষ্প বের হলো, সেটা খুবই দারুণ একটা কাজ। তো আপনি যখন পিছনের দিকে তাকান এখন স্যার কি মনে হয়, বা নিজের বইগুলো যখন রেখে দেখেন? পেছনে তাকিয়ে আসলে মানে এইটা মানে আত্মতৃপ্তির কিছু নাই, তৃপ্ত হওয়ার মতো কিছু না, কারণ মানুষ ব্যাপারটাই, আর লেখকরা আরও বেশি, শিল্পীরা আরও বেশি অতৃপ্ত থাকেন, কারণ তিনি যা করতে চান আসলে সেটা তিনি কখনোই করে উঠতে পারেন না। আপনি স্যার দার্শনিক সংকটের সামনে ফেলে দিলেন। ফলে আমি যখন পেছনে তাকাই মনে হয় তেমন কিছুই করিনি, কারণ যা করতে চাই আসলে সেটা হচ্ছে না। উপন্যাস নিয়ে অতৃপ্তি, গল্প নিয়ে অতৃপ্তি, কবিতা নিয়েও অতৃপ্তি ভয়ানকভাবে আছে। যে কবিতার লাইনটা সত্যিকার লিখতে চাই সেটা আজ পর্যন্ত লিখতেই পারে, অনেস্টলি বলছি যে সেটা আসলে লিখতে পারে যেরকম ভাবে। স্যার লেখালেখি আপনাকে কি কি দিল আর কি কি নিল জীবন থেকে? আসলে আমরা জীবনটা ব্যয় করি নাকি আয় করি, এটা একটা প্রশ্ন, কিন্তু খুবই দার্শনিক সংকটের প্রশ্ন। আমি সময় আয় করতে চাই, ব্যয় করব বলে এভাবে যদি ভাগ করি তাহলে কিন্তু এই প্রশ্নটা আসে যে আমি কি পেলাম আর কি দিলাম। কিন্তু আমি আসলে যখন যাপন করি, আমার যাপনের অংশ হিসেবে এগুলো করি। হ্যাঁ, ফলে আমি কখনো ভাবি না যে কিছু একটা পাওয়ার জন্য এগুলো করেছি, কারণ আমার যাপন এটা। আমি এরকম করে আমি শান্তিতে ঘুমাইতে পারি, আমি রাস্তায় চলতে পারি। সেই যাপন নিশ্চয়ই ভয়ঙ্কর আনন্দময় ছিল। সৃজন্ত আনন্দের কি যে সেটা আমাদের এখানে তো আসলে ওই মানে অতৃপ্ত হওয়ার, যদি আমি হইতে চাই, অতৃপ্ত হওয়ার বহু জায়গা আছে। আপনি একটা উপন্যাস চাপলেন, কিংবা কেউ একটা উপন্যাস লিখলো অনেক কষ্ট করে, একটা কষ্ট বলতে কি যে তার তো আসলে শারীরিক মানসিক পরিশ্রম হলো, কিন্তু কেউ কিচ্ছু বলবে না, সবাই চুপচাপ থাকবে। হ্যাঁ, আমি দেখেছি যে গত রেজিমে আমার নিখোঁজ মানুষেরা যখন বেরোলো, এবার বইটা আবার বেরোচ্ছে ইয়া থেকে, এবার হয়তো এক সপ্তাহখানের মধ্যে বাতিঘর থেকে বেরোচ্ছে। এই উপন্যাসটা যারা পড়েছেন তারা খুবই প্রশংসা করেছেন, বলেছে দারুণ একটা কাজ, কারণ একটা এটাও জবরদস্তিমূলক একটা সময়ে যে নিহত চরিত্রগুলো, এই মৃত চরিত্রগুলো নিয়েই কাজ, মানে মৃত হিসেবেই ক্যারেক্টার। হ্যাঁ, উপন্যাসটা মানে খুবই বেদনাদায়ক, আবার এখানে উপন্যাসের ন্যারেটিভেরও দারুণ ব্যাপার আছে। যারা পড়েছেন তারা বলেছেন, কিন্তু বাকিরা পড়ারও চেষ্টা করেন নাই, বা ধরেন আসলে কয়জন পড়লো এটা মনে হয়, এটাও একটা। তো ওইগুলো ভাবলে অতৃপ্ত হওয়ার জায়গা আছে, আর আমি লেখার জায়গা থেকে আমার অতৃপ্তি নেই। আমি জানি আপনি সবসময় অন্যায়ের বিরুদ্ধে খুব সোচ্চার একজন মানুষ, সবসময় শিক্ষার্থীদের অধিকারের পাশে আপনি দাঁড়িয়েছেন, ছিলেন। সাম্প্রতিক সময়ে যেই অভ্যুত্থান আসলে আমরা দেখেছি, স্বৈরাচার পতনের আন্দোলন আমরা দেখেছি, এই আন্দোলনে আপনি প্রত্যক্ষ অংশগ্রহণ করেছেন। এই আন্দোলনের যে সমস্ত অভিঘাত বা যে সমস্ত ব্যাপারগুলি আপনার সশরীরে সেখানে থাকা, এগুলো আসলে আপনার লেখক রায়হান রায়হানকে কতটা প্রভাবিত করেছে, বা কোনো অভিঘাত কি ফেলেছে? অভিঘাত বলতে যে অবশ্যই, কারণ মানুষের জীবন তো আসলে বিচ্ছিন্ন না। আমি যখন অন্যায্যতার বিরুদ্ধে কথা বলি, সন্ত্রাস, নিপীড়ন, বৈষম্যের বিরুদ্ধে কথা বলি, তখন তো এটা আসলে একই সত্তাই তো আমার, মানে যে সত্তা লেখে। আমি উপন্যাসটা শুরু করেছিলাম তো 5-7 বছর আগে, কিন্তু গত জুলাইতে অভ্যুত্থানেরও আগে, জুনেরও আগে, মেয়ের শেষ দিকে আমি কাশ্মীরে যখন যাই, তখন উপন্যাসে একটা মিছিল শুরু হয়। হ্যাঁ, আমি জানতাম না যে এই মিছিলটা একটা অভ্যুত্থানের দিকে যাচ্ছে। ফলে আমি যখন আন্দোলনের ভিতরে ঢুকলাম, সেই অভিজ্ঞতাগুলো তো লেখায় প্রভাব ফেলেছেই।
ফেলবেই, মানে এগুলোকে আমার কাছে বিচ্ছিন্ন কিছু মনে হয় না। গল্পের বই আছে আপনার, কবিতা ও কথা সাহিত্যের মধ্যে উপন্যাস আছে আপনার, আপনি তো কবি, ফলে কবিতার অনুবাদও করেছেন আপনি অনেক কবিতার অনুবাদ করেছি। ফলে আমি জানতে চাই যে সৃষ্টিশীল মানুষটা রায়হান রায়ন, তার মধ্যে এই কোনো জনরার প্রতি বিশেষ প্রীতি আছে কিনা বা দ্বন্দ্ব তৈরি হয় প্রীতি কিনা? বলতে দ্বন্দ্ব না, কারণ আমি যখন এই ছোট ছোট গল্পগুলো, যে কয়েকটি সাদা কাঠগোলাপ লিখছিলাম, আমার কাছে মনে হয়েছে যে এই গল্পগুলো কবিতার খুব কাছে, খুব কাছে বলতে যে এগুলো কবিতা হিসেবেও আমরা পাঠ করতে পারি। অক্টাভিও পাজের অনেক কবিতাই আছে যেগুলো গল্প হিসেবে পাঠ করে, আবার গল্প আছে যেগুলো কবিতা হিসেবে পাঠ করে। মানে জনরার একদমই সীমানা ঘেঁষে। এবং উপন্যাসের ক্ষেত্রে যেটা হয় যে কোনো না কোনোভাবে কাব্যের অভিজ্ঞতাটা, মানে আমি বলবো যে সেটা হয়তো পোয়েটিক রিয়ালিজম হিসেবে এটা উপন্যাসেও থাকে। একজন উপন্যাসিক যখন উপন্যাস লেখেন পাশাপাশি কবিতা লেখেন, তখন কোথাও না কোথাও তার কাব্যের জায়গাটা থাকবে। স্যার, মানে বাংলাদেশের কবিতার রাজনীতি, দলাদলি, গোষ্ঠীবদ্ধতা, এইসবকে আপনি স্যার কিভাবে দেখেন? এগুলো আসলে না, কবিতার ক্ষেত্রে যেটা হয় যে সত্যিকারের কবি নির্জনেই লেখেন, নির্জনেই থাকেন। হ্যাঁ, যারা আবিষ্কৃত হওয়ার বা ধরেন ক্যাম্পেইনের তো মামলা থাকে, এখানে তো এটা আছে, এখানে তো সাইলেন্সের ব্যাপারটা ব্যাপকভাবে আছে। আমাদের এখানে আমরা সহসা কাউকে নিয়ে কথা বলতে ভয় পাই, মনে হয় কথা বললেই সবকিছু ভেঙে পড়বে, মানে কেউ কাউকে নিয়ে কথা বলবে না যদি অনিবার্য না হয়, এবং অনিবার্য হইলে তখন তার পেছনে সবাই লেগে পড়ে। মানে এই যে মবটা যে আজকে যে কাজ করছে আমাদের রাজনীতিতে, এটা কিন্তু আমাদের ভেতরে আছে, কারণ সাহিত্য সংস্কৃতিতেও মব আছে। আপনি দেখবেন যে মানে এরকম একটা মব ধরে একজন লেখকের পেছনে ছুটছে। কিন্তু স্যার, আমার একটা প্রশ্ন হলো যে ন্যূনতম শিক্ষিত, যে রুচিবান, তার পক্ষে কি এই মবের পক্ষে দাঁড়ানো সম্ভব? না, সে তো নয়। না, মব অনেক সময় সত্যও বলতে পারে, কিন্তু মবকে সবসময় নির্ভর করা যায় না। সত্য বলেই আমি কাউকে মেরে ফেললাম, না, আমি কোনো কিছু ধ্বংস করলাম, এটা তো হইতে পারে না। এবং অদ্ভুত ব্যাপার যে মবকে পুরো রাষ্ট্র ব্যবস্থাও মবকে মেনে নিচ্ছে। হ্যাঁ, মেনে নিচ্ছে। আমার ক্যাম্পাসে যখন বুঝলাম যে সে ক্রিমিনাল, কিন্তু তাকে আমি মেরে ফেলতে পারি না। একদম, আইন আমি নিজের হাতে কেন তুলে নেব? যখন শামীম মোল্লাকে মেরে ফেলা হলো, আমি লিখেছি, এবং আমি এখানে এই বিষয়টা নিয়ে আমি লিখবো একসময়। আমার ভেতরে এটা কাজ করেছে, কারণ আমি মনে করি না যে একটা স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার যা করতো, আমি গণঅভ্যুত্থানের পরে আমি সেই কাজটা করি। একদম। আমাকে তো একটা মিনিমাম অর্গানিক ডাইমেনশনটাকে টিকিয়ে রাখতে হবে, যেটা ক্ষুণ্ণ করেছে বলেই হচ্ছে আমরা একটা রেজিমের বিরুদ্ধে দাঁড়িয়েছি। একদম। এবং এক ফ্যাসিস্টের হাত থেকে গিয়ে আমি আরেক ফ্যাসিস্টের হাতে তো পড়তে চাই না। না, ডেফিনেটলি নয়, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে অবশ্যই। রায়হান স্যার, আপনার কবিতা জীবনে আপনার আগে কবিতা লেখা কাদের প্রভাব আছে বা বেশি বলে আপনি মনে করেন? আমার যেমন হচ্ছে আমাদের দেশের কবিদের মধ্যে অনেকেই, আমি প্রত্যেকের কাছ থেকেই মানে কবিতার অনুপ্রেরণা নেই। আমাদের ইমিডিয়েট আগে ছিলেন মাসুদ খান বা শান্তনু চৌধুরী, কিংবা মানে আমাদের সিনিয়র আরও কবি যারা আছেন, জুনিয়র আর মজনু শাহ আছেন, বা আমার বন্ধুরা যারা আছেন, মানে সবার কবিতাই আমি পড়ি। মানে এটা আমার একটা অভ্যাস, বা আমার এটা একটা যাপনের অংশ যে আমার সবার কবিতা আমাকে পড়তে হয়, আমি না পড়ে থাকতে পারি না, কারণ আমাকে খোঁজ রাখতে হয়, বা ফলে আমাকে সবার প্রভাবই আছে। আর বড় মানে বাইরের অন্য কবিদের মধ্যে অক্টাভিও পাজ যেমন আমার খুবই প্রিয়, আমি সবসময় পড়ি। নেরুদা আমি সবসময় পড়ি, এবং আরও ফরাসি কবিদের মধ্যে অনেকে আছেন যাদের কবিতা আমি সবসময় পড়ি। আপনার পর যারা কবিতা লিখতে এসেছেন, তাদের সৃষ্টির কোন ব্যাপারগুলি আপনাকে মুগ্ধ করে, কোন ব্যাপারগুলির আপনি সমালোচনা করতে চান? আমার যেমন কবিতার ক্ষেত্রে আমার যে চাওয়ার কিছু জায়গা আছে, যেমন আমি অদ্ভুত কিছু মেটাফোরের সামনে, রূপকের সামনে আমি মুগ্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে পারি অনেক সময়। হ্যাঁ, ফলে মানে দারুণ একটা মেটাফোর যখন কেউ লেখেন, তখন সেটা কিন্তু আমাকে আকৃষ্ট করে। কবিতার যে শুধু মেটাফোর বলবো না, কবিতার ভেতরে যখন একটা ভিশন থাকে, মনে হয় যেন আমাদের জীবনটা এইমাত্র আমার সামনে এসে হাজির হলো, এরকম একটা অনুভূতি কিন্তু হয় ভালো কবিতা পড়ার পরে। ফলে এই জায়গাগুলোর বাইরে যখন আমরা দেখি, যে যেমন অনেক সময় থাকে যে আমি স্রেফ একটা মানে বোঝা যায় যে কোন টেকনিকটা ব্যবহার করা হচ্ছে, যেগুলো ঠিক আমার পছন্দ নয়,
কারণ আপনি যেটা technical বুঝে ফেলেন, look যেটা বুঝে আপনি ফেলেন, বুঝে হ্যাঁ, ফেলতে যে এটা কেউ হয়তো কবিতায় এমন সব বিষয়বস্তু নিয়ে আসছে যে বিষয়গুলো যেন আলোচকদের কথা মাথায় রেখে রেখেছে যে এই কবিতা মানে আলোচকদের জন্য কিছু বিষয় তো থাকতে হবে, এগুলো ভালো নয়। মানে আর সত্যিকার অর্থে মানে অন্বেষণ প্রেডিক্টেবল কোনো কিছু আপনার পছন্দ না। হ্যাঁ, বটেই বটেই। স্যার অনেক ধন্যবাদ। এই মানে আমরা অনেকগুলো বিষয় নিয়ে স্যার আলাপ করতে পারলাম। হ্যাঁ, হ্যাঁ। মানে কবিতার মতোই আমার আরেকটা প্রসঙ্গ ছিল যে আচ্ছা। আপনি আসলে কথা সাহিত্যের ক্ষেত্রে কোনো গল্প বা উপন্যাসের ক্ষেত্রে আপনি এরকম কোন বিষয়গুলোর অপেক্ষায় থাকেন বা আপনার প্রত্যাশা থাকেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, গল্প উপন্যাসের ক্ষেত্রে আমার কাছে নতুন ন্যারেটিভটা খুব গুরুত্বপূর্ণ। যে ন্যারেটিভ আমি যদি বুঝে ফেলি যে এই লেখক আসলে কি করতে চায়, মানে প্রথম লাইনেই যদি বুঝি যে মানে সে আসলে খুবই প্রেডিক্টেবল একটা জায়গায় যাচ্ছে, সেটা তো আমার কাছে আমি আশা করি না। ফলে ন্যারেটিভটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, যে ন্যারেটিভটা আমাকে শেষ পর্যন্ত টেনে নিতে বাধ্য করবে। সেখানে দর্শন, সেখানে স্বপ্ন, সেখানে জীবন, সেখানে ফ্যান্টাসি, সর্বোপরি আমাকে নাড়া দেওয়ার মতো একটা জায়গা, যে জায়গাগুলো অভাবনীয়, হ্যাঁ, কিংবা আমার ভাবনার মধ্যেও থাকলে যেই মুগ্ধতা নিয়ে আমি সময় কাটাতে পারি, হ্যাঁ, অনেক সময় থাকতে পারি। মানে ভাষার ক্ষেত্রেও কি একই কথা? ভাষা বলতে কি, যে ভাষা মানে গুরুগম্ভীর ভাষা না। ভাষা বলতে আমি বলছি ন্যারেটিভ, সব মিলিয়ে, যে আমার বর্ণনার ভেতরে আমার পেসিংটা, আমার গতিটা, আমি কিভাবে ক্লাইম্যাক্সে যাচ্ছি, আমি কিভাবে ইনসাইট করছি, কিভাবে কনক্লুড করছি, সব কিছু মিলিয়ে তো একটা নির্মাণ। সেই নির্মাণটা তো আমার কাছে মানে অভাবনীয় হইতে হবে। স্যার আমরা একটা হাইপোথেটিক্যাল প্রশ্ন দিয়ে র্যাপিড ফায়ার রাউন্ডে যাব। র্যাপিড ফায়ার রাউন্ডের আগে হাইপোথেটিক্যাল প্রশ্নটা হলো, ধরা যাক আপনার কাছে টাইম মেশিন আছে, আপনি পৃথিবীর সময়খণ্ড যেখান থেকে শুরু হয়েছে তা থেকে গতকাল পর্যন্ত যে কোনো সময়ে যেতে পারবেন, আচ্ছা আচ্ছা যে কোনো একজন লেখকের সাথে যাদের লেখা আপনি পড়েছেন গিয়ে আপনি আড্ডা দিতে পারবেন, আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ। এবং যে কোনো একটা বিষয়ে আপনি আড্ডা দিবেন। আপনি কোন সময় কোন লেখকের সময়ে যাবেন, তার সাথে কি বিষয়ে আড্ডা দিবেন? ও, আমি এই যে মানে আমার কাছে মনে হচ্ছিল যে আমি আসলে কোথায় যাব শুনতে শুনতেই, যে আমার মনে হচ্ছিল যে প্রথমে মানে দুটো ভাবনা মাথায় এসছে। একটা হচ্ছে যে দশম শতকের কোনো মানে ইউরোপের কোনো চার্চে যেখানে স্পিনোজা কাজ করছে, এই ভাবনাটা যখন আমার মাথায় এসছে, পাশাপাশি মাথায় আসলো যে আমাদের এই অঞ্চলে সোমপুর বিহারে বসে কান্নুপা কাজ করছেন, তর্কজ্বালা নামে একটা লেখার অনুবাদ করছেন। পাশে বসে থাকতে পারলে কেমন হতো, যে কান্নুপা কাজ করছেন, হ্যাঁ, তর্কজ্বালা অনুবাদ করছেন, এবং যিনি নাগার্জুন সম্পর্কে জানেন, এই জগতের মিনিং জানেন, যে সব কিছুই হচ্ছে অ্যান্টি এসেনশিয়াল, এই নির্মাণের উপরে পলিটিক্স, এই নির্মাণের উপরে আমার শিল্প, সাহিত্য, সংস্কৃতি, হ্যাঁ, এর আসলে কোনো এসেন্স নাই, আমি এসেনশিয়ালাইজ করছি আমি নিজে, এই ব্যাপারগুলো যারা বুঝতেন অষ্টম শতকে এই বাংলা অঞ্চলে, তো তার সাথে সরাসরি আলাপ করতে পারার একটা ব্যাপার আছে। দারুণ। আর স্পিনোজার সাথে হয়তো আলাপ করবেন? কি নিয়ে? স্পিনোজা তো তখন ছিলেন না, তখন হচ্ছে কি বলে যে আমি যে সময়টার কথা বলছি, তখন দ্য নেম অফ দ্য রোজের যে যেই চার্চের সেই কি বলবো যে যাজক, যিনি অ্যারিস্টটলের বই পড়া যাবে না, হ্যাঁ, কারণ প্লেটো অ্যারিস্টটলের বই পড়া এরা হচ্ছে ক্রিশ্চিয়ানিটিকে ভেঙে ফেলতেছে, হ্যাঁ, তো এই বিষয়গুলো ডিল করতেছে এবং ওই বইয়ের পৃষ্ঠায় বিষ মাখিয়ে রাখছে, হ্যাঁ, যাতে এই প্লেটো অ্যারিস্টটলের লেখা পড়ার সময় যখন জিভ দিয়ে পৃষ্ঠা মারা যায়, অর্থাৎ প্লেটো অ্যারিস্টটলের বই পড়ে ক্রিশ্চিয়ানিটিকে ইন্টারপ্রিট করতে না চায়, এই ব্যাপারগুলো নিশ্চয়ই তার সাথে বোঝাপড়া করা, মানে দুর্দান্ত ব্যাপার হতো। মানুষ যা চায় তার একদিন নিশ্চয়ই পায়। অতীতে টাইম মেশিন আবিষ্কার হয়ে যাক, স্যার আপনি নিশ্চয়ই যেতে পারবেন। স্যার আমরা র্যাপিড ফায়ার রাউন্ডে শুরু করি। র্যাপিড ফায়ার রাউন্ডে স্যার আমি একটা শব্দ বলবো, সেই শব্দ শুনে 3 সেকেন্ডের মধ্যে আপনার মাথায় যা আসে তাই বলবেন, বেশি সময় নেওয়া যাবে না। রায়হান রানের সঙ্গে র্যাপিড ফায়ার রাউন্ডের প্রথম শব্দ বটতলা। বটতলা হচ্ছে আনোয়ার ভাইয়ের চায়ের দোকান। কবিতা মানে হচ্ছে মেটাফোর। দর্শন ইউনিভার্স এবং দ্য ওয়ার্ল্ড। শৌনক হচ্ছে প্রশ্ন পুস্তক। সেলিম আলদিন হচ্ছে পোয়েটিক লিরিসিজম। রায়হানদা মাহবুব মোর্শেদ। গণ অভ্যুত্থান। সন্তান নিশ্চুপ মুখ। মা মানে হচ্ছে একটা গ্রাম। পিতৃত্ব বাবার অনুপস্থিতিটাই প্রধান। স্বাধীনতা মানে হচ্ছে সবজি ক্ষেতের ধারে চুপচাপ বসে থাকা। অধিকার মানে হচ্ছে কথা বলা। যৌনতা মানে হচ্ছে পাওলো কোয়েলো।
পেইন। রয়্যালটি রয়্যালটি মানে হচ্ছে বঞ্চনা। দৃষ্টিভঙ্গি। আধুনিকতা। সাহিত্যের শক্তি। সাহিত্যের শক্তি হচ্ছে ট্রুথ। পুরস্কার। পুরস্কার মানে হচ্ছে যে লেখা ছেড়ে চৌরাস্তায় বেরিয়ে আসে। নদী। ধান ক্ষেত। গান। প্রাণ। প্রিয় কবিতার লাইন, এক লাইন। মানুষ নিকটে গেলে প্রকৃত প্রকৃত সারস করে যায়। বাবা। একটা জং ধরা সাইকেল। রায়হান রাইন। এই যে আমি। লড়াই। স্লোগান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। অনেক কিছু। জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট। ছাত্র শিক্ষক কেন্দ্র। অনুবাদ। দোহাকোষ। মোহাম্মদ রফিক। গাউদিয়া। গণতন্ত্র। গণতন্ত্র মানে রাস্তা। প্রকৃতি। হচ্ছে বিভূতিভূষণ। জাতীয় সংকট। জাতীয় সংকট হচ্ছে দুর্নীতি। অধিকার। অধিকার হচ্ছে লড়াই। ক্ষমতা। ক্ষমতা মানে হচ্ছে প্রদর্শন। বদলাতে চাই। বদলাতে চাই দেশ সমাজ। যা বলতে চাই সবার জন্য জোরে। আমাদেরকে সারাক্ষণ সবসময় লড়াই করে ফ্যাসিজমের বিরুদ্ধে টিকে থাকতে হবে, দুর্নীতির বিরুদ্ধে টিকে থাকতে হবে, অধিকার নিয়ে বাঁচতে হলে কথা বলতে হবে, রাস্তায় নামতে হবে এবং রক্ত ঝরাতে হবে। অনেক ধন্যবাদ স্যার, আপনাদের সাথে কথা বলে আমাদের খুবই ভালো লাগলো। ওকে, তোমার সাথেও আড্ডা দিয়ে ভালো লাগলো। কথা প্রকাশ নিবেদিত মেলার মাঠে মুখোমুখিতে আমরা কথা বলছিলাম কবি, কথাকার, অনুবাদক, আমার শিক্ষক, দর্শনের শিক্ষক রায়হান রাইনের সঙ্গে। দেখা হচ্ছে অন্য কোনো একজন লেখককে সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে। সবাইকে অনেক ধন্যবাদ।